আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে আমরা সমন্বিত ক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় নিয়ে আলোচনা করব। সমন্বিত ক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় রেয়ামিল অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দুটা ক নম্বর প্রশ্ন। আমাদের বেশিরভাগ বোর্ড কোশ্চিনে সমন্বিত ক্রয় পরিমাণ নির্ণয় করো এবং বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করা এই সংক্রান্ত ক নম্বর প্রশ্ন এসে থাকে। তো আজকের আমাদের আলোচনার বিষয় এটা, সমন্বিত ক্রয় কি আর সমন্বিত ক্রয় কিভাবে নির্ণয় করতে হয় এবং বিক্রিত পণ্য ব্যয় কিভাবে নির্ণয় করতে হয়। দেখেন, সমন্বিত ক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় আমরা একটা সূত্র দিয়ে খুব অনায়াসে মনে রাখতে পারবো। তো আমি পাশে একটা অঙ্ক নিয়েছি, এখানে বেশ কিছু খতিয়ান উদ্ধৃত দেওয়া আছে। এই আইটেমগুলো থেকে, খতিয়ান উদ্ধৃতগুলো থেকে আমরা আজকে একটা সমন্বিত ক্রয় করব এবং একটা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা শিখবো। এখন দেখেন, এই সমন্বিত ক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে সমন্বিত ক্রয়টা আগে নির্ণয় করি। এই সমন্বিত ক্রয়ের একটা সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে, সেটা হলো প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় বা সমাপনী মজুত পণ্য, তাহলে বের হবে সমন্বিত ক্রয়। আবার বলতেছি, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় বা সমাপনী মজুত পণ্য, তাহলে কি বের হবে? সমন্বিত ক্রয় বের হবে। এখন আমি বললাম নিট ক্রয়, আপনারা বইয়ে পাবেন অনেক সময় ক্রয়, শুধু ক্রয় বাদ দেওয়া আছে। মনে রাখবেন, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করতে হবে আমাকে। কেন নিট ক্রয় যোগ করতে হবে? কারণটা হলো, আমাকে ক্রয় সংক্রান্ত ক্রয় ফেরত, ক্রয় সংক্রান্ত আপনার ক্রয় বাট্রা, এই টাকার পরিমাণটা বাদ দিয়ে নিট ক্রয় বের করে আমাকে দেখাতে হয়। এখন দেখেন, এই প্রারম্ভিক মজুত পণ্য সহ, মানে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করে সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে আমরা কিভাবে অনায়াসে সমন্বিত ক্রয় বের করতে পারি দেখি। দেখেন, সমন্বিত ক্রয় পরিমাণ নির্ণয়, সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় আমরা ছক করে নিব একটা ছোট। এই অঙ্কগুলো ছক না করলেও হবে, তবে ছক করাটা উত্তম, ছক করলে ফুল মার্ক পাওয়া যায়। আপনারা ছক করে করবেন। তাহলে দেখেন, সমন্বিত ক্রয় প্রথমে আসবে কি? প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য কি আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি। আসলে বছরের শুরুতে যে মজুত পণ্য, সেটা হলো প্রারম্ভিক মজুত পণ্য। এই প্রারম্ভিক মজুত পণ্য, দেখেন এই অঙ্কে প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা আছে? 60,000 টাকা। আমি টাকাটা পরে লিখতেছি, সূত্রটা লিখে নিই। প্রারম্ভিক মজুত পণ্য যোগ লিখবেন আপনার নিট ক্রয়। কি লিখবেন? নিট ক্রয়। আপনাদের বইয়ে দেখবেন লেখা আছে ক্রয়, ক্রয় থেকে ক্রয় ফেরত, ক্রয় বাট্রা, এগুলো লেখা আছে। যদি আপনারা সেটাও লিখতে পারেন, লিখতে চান, তবুও হবে, কোনো অসুবিধা নাই। তবে নিট ক্রয় একটা হেডলাইন দিয়ে আপনারা লিখবেন, সেটা বেশি ভালো হবে। নিট ক্রয় বাদ দিব আমরা সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য, তাহলে যে টাকাটা বের হবে, দেখেন প্রারম্ভিক মজুত পণ্যের টাকা বসালাম, এখানে নিট ক্রয়ের টাকা বসাবো। নিট ক্রয়ের টাকা বসানোর পরে এই দুইটা যোগ করার পরে যে টাকা আসবে, সেই টাকা থেকে সমাপনী মজুত পণ্যের টাকা বাদ দিলে আমরা সমন্বিত ক্রয়ের টাকা পেয়ে যাব। এটা হলো আমাদের সমন্বিত ক্রয় নির্ণয়ের সূত্র। এখন যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে চাই, এটা একটা স্ক্রিনশট দিয়ে আন সবাই। এখন যদি আমি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে চাই, তাহলে কি করব? এই যে প্রারম্ভিক মজুত পণ্য, এর সাথে যোগ নিট ক্রয় করলাম, এই যে সমাপনী মজুত পণ্য বাদ দিচ্ছি, সেম একই স্ট্রাকচারই থাকবে, শুধু এই নিট ক্রয়ের পরে এখানে প্রত্যক্ষ খরচগুলো আমাদের যোগ করতে হবে। প্রত্যক্ষ খরচ, জাহাজ ভাড়া, মজুরি, ডক চার্জ, আমদানি শুল্ক, এই যে প্রত্যক্ষ খরচগুলো যেগুলো আছে, সেই খরচগুলো যদি আমরা এখানে যোগ করে দেই, তবেই কিন্তু আমরা এই একই ছকে একইভাবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে পারবো। শোনেন, একটা কথা বলি আপনাদের, পড়াশোনা করবেন রাইট ওয়েতে করেন, শর্টকাট টেকনিকে করার চেষ্টা করেন, যেটা সহজ আপনি আয়ত্তে রাখতে পারেন, মাথায় রাখতে পারেন, সেভাবে করার চেষ্টা করেন। আজকে একটা ছোট সুখবর আছে আপনাদের জন্য, আমি আজকে একটু আনন্দিত আর কি। আমার এবার অ্যাডমিশনে আমাদের বেশ কিছু স্টুডেন্ট ছিল, খুব বেশি না, 4-5 জন বা 6 জন আমাদের স্টুডেন্ট ছিল। তো তার মধ্যে 3 জন স্টুডেন্ট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মানে চান্স পেয়েছে আর কি। আমাদের দুইটা স্টুডেন্ট, আনিশা, জিনিয়া, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজশাহীতে এবং জগন্নাথে চান্স পাইছে। আর শৈশব আহমেদ, শিহাব, আমার ছোট ভাই, আমার শালক এবং আমার স্টুডেন্টও আমার কাছে পড়ছে, সেও রাজশাহী বিশ্ববিদ্যালয় বাণিজ্য ইউনিটে 108তম পজিশন পাইছে। 108তম। আর জিনিয়া, যে জিনিয়া 200
62তম, আর আনিশা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় 100 100 কততম, 100 সম্ভবত 162 কিংবা 60 এইরকম আশেপাশে আর কি। তো রাইট ওয়েতে, রাইট গাইডলাইনে আপনারা পড়েন, ইনশাল্লাহ তাদের মতো আপনারাও চান্স পাবেন, সব জায়গাতে চান্স পাবেন ইনশাল্লাহ। দেখেন, বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ মানে যারা শহরে থাকে, সাধারণত ঢাকাতে, রাজশাহীতে, তারা এখন থেকেই কিন্তু এইচএসসি যারা 27-এ আছেন, মূলত 26-এর সময় শেষ, 27-এ যারা আছেন তারা অবশ্যই মাথায় রাখেন যে আপনাদের ব্যাচমেট যারা আছে তারা রাজশাহী, ঢাকাতে যারা থাকে তারা অলরেডি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে। আপনারা পিছায় আছেন। আপনাদের কিন্তু এখন থেকেই অ্যাডমিশন, নওগাঁতে যারা থাকেন এখন থেকেই অ্যাডমিশন করার একটু চেষ্টা করেন পাশাপাশি। তো নওগাঁর যারা স্টুডেন্ট আছেন তাদের প্রতি একটা ছোট আহ্বান থাকবে আমার, আমার এখানে নওগাঁ ডিগ্রি কলেজের সামনে আমার টিউশন রুমে শুধু শুক্রবার করে সপ্তাহে একদিন অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাডমিশন, প্রি অ্যাডমিশন ব্যাচ করানো হয়, ক্লাস করানো হয়। আপনারা যোগাযোগ করবেন খুব স্বল্প টাকায়, সাধারণত ফ্রিতে নয়, স্বল্প টাকার মাধ্যমে, খুবই সামান্য, 100 টাকা, 100 টাকা মাস, সপ্তাহে একদিন শুক্রবার করে সকাল 8টা থেকে 9টা অ্যাকাউন্টিং অ্যাডমিশন করানো হয়। আপনারা যোগাযোগ করবেন, আমি চাই আপনারা চান্স পান, ভালো কিছু করেন, এটা আমার ভালো লাগবে। তো দেখেন, আমরা অঙ্কটা যেটা করতেছিলাম সেটা দেখি। মাথায় রাখেন, পরিশ্রম করতে হবে আপনাকে। আপনি যদি এখান থেকে পরিশ্রম করতে পারেন, চান্স পাওয়ার জন্য রাজশাহী, ঢাকাতে ছোটাছুটি করতে হয় না। দেখেন, যে তিনজন চান্স পাইছে নওগাঁ কলেজের, কিন্তু এরা 1 to 10 এর মধ্যে, টপ 10 এর মধ্যে ছিল সব সময়। এরা কিন্তু নওগাঁ থেকেই নওগাঁ থেকেই পড়াশোনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স। আর কি চান বলেন? আপনারা চেষ্টা করলে আপনারাও পারবেন, যারা পাইছে তারা তো জিম নয়, ওরাও মানুষ, আপনারাও মানুষ, পারবেন, চেষ্টা করে ইনশাল্লাহ পারবেন। দেখেন, তাহলে এই যে বিকৃত পণ্যের ব্যয় এবং সমন্বিত ক্রয় যে সূত্রটা, তাহলে এইটুকুতে আমরা দেখেন এই অঙ্কটা করার চেষ্টা করি সূত্রের মাধ্যমে। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য এখানে কত আছে? 60,000 টাকা। তাহলে বসান 60,000 টাকা, এর সাথে যোগ করবো আমরা নিট ক্রয়। নিট ক্রয় কিভাবে বের করতে হয়? ক্রয় থেকে ক্রয় সংক্রান্ত খরচ যেগুলো আছে, মানে সরি, ক্রয় ফেরত আছে, ক্রয় বার্তা আছে, সেগুলো বাদ দিতে হয়। দেখেন, এখানে ক্রয় আছে কত? 40,000 টাকা। তাহলে আমরা দিব ক্রয়। আচ্ছা, আপনার শুধু ক্রয়ে সরাসরি লেখেন এখানে 40,000 টাকা, এখান থেকে বাদ দেন ক্রয় ফেরত। দেখেন, এই অঙ্কে কিন্তু ক্রয় ফেরত দেওয়া নাই, বহি ফেরত দেওয়া আছে। তাহলে বহি ফেরত আর ক্রয় ফেরত কিন্তু একই জিনিস। তাহলে আপনি এখানে বহি ফেরত লেখেন, বহি ফেরত। বহি ফেরত মানে কি? যে ফেরতটা প্রতিষ্ঠান থেকে বাহিরের দিকে যায়। তাহলে ক্রয় করলে তবেই তো বাহিরে আমরা ফেরত দিব, যেটা ফেরত আসে সেটা আন্ত ফেরত। বিক্রয় করলে ফেরত আসে, আর ক্রয় করলে ফেরত দেওয়া হয়, এটাকে বলা হয় বহি ফেরত। বহি ফেরত আছে 3,000 টাকা। তাহলে 40 থেকে 3,000 বাদ দেন, 37,000 টাকা। 37 আর 60,000 যোগ করেন, তাহলে কত হয়? 97,000 টাকা। এই 97,000 টাকা থেকে এই যে সমাপনী মজুত পণ্য আছে 30,000 টাকা, এই 30,000 টাকা যদি আমরা বাদ দেই, তাহলে যে 67,000 টাকা পাওয়া যাবে, এই টাকাটার নাম হলো সমন্বিত ক্রয়। দেখেন কতটা ইজি, অনায়াসে 2 মার্ক আপনারা পেয়ে যাবেন, 1 মিনিটও লাগবে না আপনাদের করতে। দেখেন, তাহলে এই 67,000 সমন্বিত ক্রয়, আশা করি বুঝতে পারছেন। পরেরটা দেখেন, বিকৃত পণ্য ব্যয় কিভাবে করবো। তা আমি তো বললাম আপনাদের স্ট্রাকচার সব সেম ঠিক থাকবে। হ্যাঁ, দেখেন, পারমাণবিক মজুত পণ্য, এর সাথে ক্রয় যোগ করবেন, এই বই ফেরত বাদ দিবেন, ক্রয়ের থেকে বাদ দিয়ে যে 37,000 এখানে আমরা পার করে দিলাম। এখন দেখেন, এই যে 37,000, এটা কিন্তু এই যে ক্রয়ের টাকা, নিট ক্রয়ের টাকা, নিট ক্রয়, এটাকে নিট ক্রয় বলা হয়। আচ্ছা, এখানে এই যে সমাপনী মজুত পণ্য বাদ দেওয়ার আগে এখানে আর কিছু কাজ করতে হবে সামান্য, সেটা হলো প্রত্যক্ষ খরচগুলো যোগ করতে হবে। তাহলে যোগ প্রত্যক্ষ খরচ। তাহলে প্রত্যক্ষ খরচ কি কি আছে দেখেন, কি কি প্রত্যক্ষ খরচ আছে দেখেন। ডক চার্জ, ডক চার্জ একটা প্রত্যক্ষ খরচ। ডক চার্জ কত টাকা আছে? 2,000 টাকা। তারপর কি আছে দেখেন, জাহাজ ভাড়া, জাহাজ ভাড়া একটা প্রত্যক্ষ খরচ, কত টাকা আছে? 3,000 টাকা। তারপর আছে দেখেন মজুরি, কত আছে? 5,000 টাকা। তাহলে 5 5 10,000 টাকা এই পাশ পড়বে। তাহলে এখন কত হলো? 4 8 10 70, 100, মানে 1,07,000।
এই 1,07,000 থেকে এখন সমাপনী মজুত পণ্য যে টাকা আছে 30,000 বাদ, এই বাদ লিখলেও হবে, আবার আপনারা যদি মাইনাস দেন তবু হবে। সমাপনী মজুত পণ্য কত টাকা? 30,000 টাকা। তাহলে বের হবে কত? 77,000 টাকা। এই যে এই 77,000 টাকা যেটা, এটাই হলো বিক্রিত পণ্যের ব্যয়। এই টাকাটা কি? বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এই যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা, আপনার সমন্বিত ক্রয় নির্ণয় করা খুবই সহজ, অনায়াসে করা যায়। আপনারা চেষ্টা করেন আপনাদের এই রুলসে, এই নিয়মে বইয়ের যত সমন্বিত ক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় আছে সবগুলাই আপনারা করে ফেলবেন। রিয়ামিল চ্যাপ্টারের মধ্যে যাবেন, রিয়ামিল চ্যাপ্টারের ভিতরে দেখবেন সৃজনশীল যে প্রশ্নগুলো আছে সেখান থেকে সমন্বিত ক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় আপনারা নির্ণয় করতে পারবেন। দেখেন ক নাম্বারে এই আইটেমগুলাই থাকে। আরেকটা থাকে সেটা হলো আহ মনিহারি খরচের পরিমাণ নির্ণয় করো। তো এটাও খুব ইজি, আমি পরবর্তীতে কোনো একটা ক্লাসে মনিহারি খরচের পরিমাণটা নির্ণয় করে আপনাকে শিখাই দেবো। এছাড়া দেওয়া থাকে চলতি সম্পদের পরিমাণ, চলতি দায়ের পরিমাণ, মুনাফা জাতীয় আয় ব্যয়ের পরিমাণ। এইগুলা নিয়ে আমি একটা ছোট ক্লাস দিব আপনাদের। তবে খুবই ইজি, সবচাইতে আহ কঠিন মনে করেন আপনারা এই সমন্বিত ক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা। তো দেখেন এটাই আমি অনেক সহজ উপায়ে রাইট ওয়েতে আপনাদের বুঝাই দিলাম। আপনারা চেষ্টা করেন সমন্বিত ক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার। আর সবাই রাইট ওয়েতে সুন্দর করে এখন থেকেই স্বপ্ন দেখে পড়াশোনা শুরু করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।